মার সাথে থাকবে না আমার বউ, মা কার কাছে থাকবে? তাহলে আমি মাকে কোথায় রাখবো? আমার কাছে রাখতে হবে। তা আমার কাছে সে রাখতে দিবে না। আমি একটা সরকারি জব করি, আমার চাকরি হয় 2012 সালে। 2013 সালে আমি বিয়ে করি, পারিবারিকভাবে বিয়েটা হয়েছে। 13 সালে যখন আমি বিয়ে করে 10 তারিখে বিয়ে করছি, 11 তারিখে আমি ঢাকায় চলে আসছি। তো ওই দিন আমাকে একটা রং নাম্বার থেকে একটা ফোন আসলো। ফোন আসার পরে আমি ফোনটা রিসিভ করলাম। ফোনের ওপাশ থেকে বললো যে আমি আপনার পরিচিত, কিন্তু নাম বলবো না, আপনি যে মেয়েটাকে বিয়ে করছেন এই মেয়েটার সাথে আমার সম্পর্ক আছে, চাইলে আপনি জাস্টিফাইড করতে পারেন। তো তখন আমি আর ও ফোনটা কেটে দিল। দেওয়ার পরে আমি আমার ওয়াইফকেই ফোন দিলাম। ফোন দিয়ে বললাম তোমার সাথে কিছু কথা বলবো, যদি সত্যটা বলো তাহলে মনে হয় ভালো হবে। তখনও বললো বলো। তখন ওকে যখন বললাম তখন ও সত্যি একদম ডিটেলসটাই বলে ফেলছে আমার কাছে, সব সত্য সব বলছে আর কি। তো তখন আমি ওকে বললাম ঠিক আছে তাহলে আমি ফোনটা রাখছি। এই কথা বলে রেখে দেওয়ার পরে আমি চলে গেলাম বাড়িতে। যাওয়ার পর প্রথম তার দাদিকে ডাকলাম। ডাকার পরে আমি তখন তাদেরকে প্রশ্ন করলাম যে আপনারা সবই জানেন। জিজ্ঞেস করার পরে তারা আমার হাত ধরলো, আমার দাদি শাশুড়ি হাত ধরলো যে বাবা ভুল হয়ে গেছে, যেটা হয়েছে তুই এটা নিয়ে বাড়াবাড়ি করিস না। তখন আমি বললাম ঠিক আছে, বিয়ের আগে যা হয়েছে হয়েছে, আমি মানি নিলাম, এরপরে জানি আর কোনো ঘটনা না শুনি। তখন ওরা বললো যে তুমি ঢাকায় নিয়ে যাও। তখন আমি ওরা ঢাকায় নিয়ে আসলাম। 15 দিনও হয় নাই, এর মধ্যে আমার শাশুড়ি চলে আসলো। আসার পরে আমি ডিউটিতে যাই, আসে দেখি বাসাতে তালা মারা। কেন, কই গেছে? গেছে মার্কেট করার জন্য মায়ের সাথে। এটা মানে আপনার স্ত্রী এবং আপনার শাশুড়ি? জি জি। তা আমাকে তো বলতে হবে, মার্কেটে যায় 10 নম্বরে যায়। তো যেহেতু 10 নম্বরে তখন 2013 সালে কিন্তু খারাপ ছিল, রাস্তাঘাটে চিনতে গেত, তখন তো আমি বলবো এই বিষয়টা। তখন আমার শ্বশুরকে ফোন দিয়ে এই কথাটা বললাম। তো শ্বশুর মানে শাশুড়ির সাথে একটু রাগারাগি করছে। করার পরে এটা নিয়ে আমার শাশুড়ি আর ওই দিন রাতে আমার ঘরে থাকবে না, চলে যাবে, রাতেই চলে যাবে বিভিন্ন। তো পরের দিনে সকালবেলা ঘুমোর থেকে উঠতে দিকে আমার শাশুড়ি ব্যাগ ট্যাগ গোছায় নিয়ে চলে যাবে। তখন আমার বাবাকে ফোন দিলাম, আব্বা এই ঘটনা, তুমি আসো তো, আসে তোমার বেটার বউকে নিয়ে যাও। তখন ও আমার বাবা আসে, আমার বউকে নিয়ে বাড়ি চলে গেল। যাওয়ার পরে ওই যে আগের যে ঘটনাটা, ওইটাই আবার পুনরাবৃত্তি বলল। আসলে মূল কারণ হচ্ছে মেয়ে এখানে থাকবে না। তারা 1 সপ্তাহের মধ্যে দেখে আমার অফিসে চলে আসছে। স্যারের কাছে অভিযোগ করলো, অভিযোগ করার পর তখন আমি কোর্টে গেলাম। কোর্টে যাওয়ার পরে আমি উকিলের সাথে পরামর্শ করলাম। তখন বললো তোমাকে যদি এটা তুমি করতে চাও তাহলে তোমাকে দেড়মোহরের টাকা, সমস্ত টাকা পরিশোধ করতে হবে। পরামর্শ দেওয়ার পরে আমি টাকা দিলাম, 5 লাখ টাকা কাবিন আর 15,000 টাকা খরচ দিয়ে ওখান থেকে ব্যাক করে চলে আসলাম। এটা 15 সালে ডিভোর্স হয়ে গেল। 13 সালে বিয়ে করছি, 2 বছর কিন্তু লাগছে, এটা কিন্তু ডিভোর্স হতে। 2016 সালে হঠাৎ করে এক ভদ্রলোক আমার বাড়িতে আসলো। আসার পরে একটা বিয়ের প্রস্তাব দিছে। তার প্রস্তাবে আমি রাজি হয়ে পরের দিনে আর কি সকালে ওনার বাড়িতে আর কি মেয়ে দেখার জন্য যাই, মেয়ে দেখার উদ্দেশ্যে যাই। তো গেলাম, যাওয়ার পরে আমি মেয়ে দেখলাম, দেখে আমার মানে পছন্দ হয়েছে আর কি। তারপরে আব্বাকে ফোন দিলাম, আব্বা এই ঘটনা, তোমরা যদি আসো তাহলে মাকে সাথ করে নিয়ে, নানির সাথ করে নিয়ে আসতে পারো, মেয়ে পছন্দ হয়েছে। তখন আমার আব্বা, আমার মা আর হচ্ছে আমার নানি, ওরা চলে আসছে। আসার পরে আমার মা করছে কি, তার গলার চেনটা পরাই দিছে। আচ্ছা, চেন দিয়ে দিছে। তখন মামার কাছে ফোন দেওয়া হলো যে আসো, ওর বিয়ে দেখছি, মেয়ে দেখছি, আমরা বিয়ে করে দিব। আজকেই বিয়ে? হ্যাঁ। তখন মামারা ওখান থেকে সবাই মিলে আসলো। আমি এখান থেকে বিয়ে করে নিয়ে ওই দিন মেয়েকে নিয়ে আমার বাড়িতে গেলাম। একদিন ছিলাম, থাকার পরে মেয়েকে রেখে আমি ফিরে আবার ঢাকায় চলে আসলাম। আল্লাহর রহমতে খুব ভালো চলছিল। তখন আমার মা আমাকে ফোন দিয়ে বলো, বাবা আমরা একটা মেয়ে পাইছি। আমার একটা মেয়ে ছিল, কিন্তু এটা আর একটা মেয়ে পাইছি আমরা, মাশাআল্লাহ। 6 মাস যখন কেটে গেছে, আমার ওয়াইফের বাচ্চা পেটে। মাসখানেক থাকার পরে বলতেছে যেহেতু প্রথম বেবি, আমি বাপের বাড়িতে থাকবো। আমি বলছি ঠিক আছে থাকো। তো ও চলে গেল ওদের বাড়িতে। এখন বাড়িতে আমার আব্বা মাঝে মধ্যে অসুস্থ হচ্ছে। ওকে বললাম যে আব্বা একটু অসুস্থ, তুমি একটু যায় দেখো, আসতে তো বেশি সময় লাগবে না, আসো। তো ওর দেখি মানে ওই যে 6 মাস যেভাবে ভালো বিহেভ করছে, ওই বিহেভটা আর নাই ভিতরে। তখন হচ্ছে আমার আব্বা তো বয়স হয়ে গেছে একটু। হুট করে 2017 সালে আমার কাছে একটা ফোন আসলো। আমার মাই ফোন করলো যে তোমার বাবা মারা গেছে। ভালো মানুষ। তখন আমি আমার ওয়াইফকে ফোন করলাম, তুমি আসো। সে আসেনি, ওই দিন রাতে আসেনি, পরের দিনে আসছে। আমি এখান থেকে, আমার বোন ছিল এখানে ঢাকাতে থাকে, ওরে সঙ্গে করে নিয়ে আমি এখান থেকে চলে গেলাম বাড়িতে। বাড়িতে যাওয়ার পরে মাটি দিলাম প্রথম রোজার দিনে। মাটি দেওয়ার পরে আর বাড়িতে তো কেউ নাই, শুধু মা একা। তখন আমি চিন্তা করলাম এখন আমার বউ বাবার বাড়ি থাকতে চাচ্ছে, মা কার কাছে থাকবে? মার সাথে থাকবে না আমার বউ, তাহলে আমি মাকে কোথায় রাখবো? আমার কাছে রাখতে হবে। তা আমার কাছে সে রাখতে দিবে না। তো এই বিষয়গুলো আমি নিয়ে একটু মানে দ্বন্দ্ব আমার ওয়াইফের ভিতরে, ওয়াইফের সাথে দ্বন্দ্ব। তখন আমার বেবিটা আর কি জন্মগ্রহণ করলো, বা মারা যাওয়ার পরে জন্মগ্রহণ করলো। তখন আমার শ্বশুর বাড়িতে অনেক দ্বন্দ্ব হয়ে গেছে। যে বাচ্চা হওয়ার পরে 18 সালের দিকে গন্ডগোল হচ্ছিল। আমার মা, তাকে কোথায় রাখবো? তাকে তো রাখতে হবে। এর ভিতরে আমার মামারা আমাকে খুব চাপ দিল, তুমি আমার বোনকে যদি না দেখতে পারো তাহলে আমাদের কাছে ছেড়ে দাও, আমরা আমার বোনকে নিয়ে যাব। মা আমার শেষমেশ আমার মামাদের বাসায় চলে যায়। একটা মাত্র আমার মেয়ে ফ্রেন্ড সার্কেল ছিল, সর্বোচ্চ তার সাথে পরিচয় আমার
6 থেকে 7 মাসের হবে একটা অনুষ্ঠানের মাধ্যমে, তাও সবাতে যায়। তো ওর ছিল, ওর সাথে একদিন আমি এই কথাগুলো শেয়ার করছিলাম। শেয়ার করলে তোর ও একদিন হুট করে শালা বলে ফেলছে কি, তুই এইরকম বয়সের সাথে যদি তুই আমারে বিয়ে করতি তাও তো জীবনটা ভালো করে কাটাইতে পারতি। তখন এই মেয়েটার সাথে আমার কিন্তু যখন এই কথাগুলো শেয়ার করলাম, তখন করে ভাবি যদি না আসলে আমি তোকে বিয়ে করবো। আপনার মেয়ে বন্ধু আপনাকে এরকম এই প্রস্তাব কথা, দিল? হ্যাঁ এই কথাটা। তখন আমি ফোন করে বললাম আমার ওয়াইফের, শোনো যা হয়েছে প্লিজ তুমি চলে আসো। আপনার স্ত্রী তখন কোথায়? বাবার বাড়িতে। মানে এই মাকে রাখা নিয়ে হ্যাঁ। প্রবলেম, হ্যাঁ। কিন্তু মায়ের তো একটা গতি হয়ে গেল। গেছে। তারপরে ওনাকে বললাম যা হয়েছে, ও তখন বলতেছে আমরা মুখ দেখাতে পারবো না। ও ফির বলতেছে তখন এটা এলাকায় জানাজানি হয়ে গেছে, মুখ দেখাতে পারবো না। ওরে অনেক রিকোয়েস্ট করে ঢাকাতে আমি নিয়ে আসলাম, আবারও নিয়ে আসার পরে থাকলাম। তখন কিন্তু এই মেয়েটার সাথে আমার কন্টিনিউ কথা হয়। এইভাবে কথা হতে হতে মাঝখানে আসে আবার আমার ওয়াইফ আবার আমাকে ভুল বোঝাবুঝি শুরু করছে এই বিষয়টা নিয়ে। আমি ওর সাথে কথা বলি, আমি বলছি না আমি কথা বলি না, তুমি যেটা সন্দেহ করছো আমি কথা বলি, তুমি আমাকে যা কিছু ভাবো আমি কথা বলিনি। এখন আমি একদিন ডিউটিতে আসছি, এই ভুল বোঝাবুঝি সন্দেহ থেকে আমি একদম মারছিলাম। মারলে মাত্র আমি ডিউটিতে গেছি, ও আসে দেখি ও বাসা থেকে নাই, বাচ্চা নিয়ে চলে গেছে। তখন চলে গেল বাড়িতে, এই যে বাড়িতে চলে গেল আর আমার সাথে সম্পর্ক সে রাখবে না, ফাইনাল। তখন আমার বাচ্চার সাথে আমাকে যোগাযোগ করতে দেয় না, কোনোভাবেই কোনো কথা বলতে দেয় না, কোনো কিছু করতে। আমি সবার হাত পা ধরছি আমার বাচ্চার সাথে কথা বলার জন্য, কোনোভাবেই দেয়নি। পরে যখন এই যে এই মেয়েটার সাথে আমার কথা হচ্ছিল, তখন এই কথাগুলো বলছি না, তখন ওর সাথে আমার সম্পর্কটা একটু গভীর হয়ে যায়। তারপরে যখন আমি কন্টিনিউ, যখন ও চলে যাওয়ার পরে যখন আমার সাথে কন্টিনিউ এর সাথে যোগাযোগ হলো, তখন আমি এর সাথে মাঝে মধ্যে ঘুরতে যেতাম। এরপরে 2019 সালে নভেম্বরের 10 তারিখে মিরপুর 10-এ আমি এর সাথে রেজিস্ট্রি করি। তৃতীয় বিয়ে? তৃতীয়। দ্বিতীয় বউকে না জানি রেজিস্ট্রি করি। তখন এইভাবে কিন্তু 20-এর কাছাকাছি চলে আসলো, মানে 1 বছর কিন্তু এইভাবে চলে গেল। আমার ওয়াইফ দেখি মাঝখানে হঠাৎ করে ভালো হয়ে গেল, কিভাবে ভালো হলো আমি নিজেও জানি না। ভালো সম্পর্ক যখন হয়ে গেল তখন আমি তো পড়ে গেলাম 2 নৌকায়, আমি কোথায় যাব, পারবো না এটা বলতে এখন। কিন্তু যখন এই আমার ওয়াইফ যখন ভালো হয়ে গেল, তখন তো আমি এখন এই ওয়াইফকে বলতে পারবো না যে আমি বিয়ে করছি, কথা কি বলতে পারবো? তখন এই আমার দ্বিতীয় ওয়াইফের সাথে যখন সম্পর্ক ভালো হয়ে গেল, এরই ভিতরেই আমি ওনার সাথে কথা বলতেছিলাম, বলতে বলতে এক পর্যায়ে জানাজানি হয়ে গেছে। তখন আমার সাথে আবার দ্বন্দ্ব শুরু হয়ে গেল, এবং দ্বন্দ্বের মাঝখানে ও আমার সাথে নাকি কোর্টে যে ডিভোর্স করছে, সেকেন্ড ডিভোর্স করছে, যা আমি জানতাম না। দ্বিতীয় স্ত্রী তো ডিভোর্স হয়ে গেছে, হ্যাঁ। তৃতীয় জনের খবর কি? ও ওর মতো করে ও আছে, ও গাজীপুরে থাকে, মানে সম্পর্ক ওর সাথে এই যে যখন ডিভোর্সের কথা শুনছে, শোনার পরে ভালো হওয়ার কথা ছিল, বরং ভালো না হয় এখন খারাপ। ওর সাথে সম্পর্ক নেই, ওই ঘরে 2 মেয়ে, ওই যে দ্বিতীয় স্ত্রী? হ্যাঁ 2 মেয়ে। এখন সে নাকি আমাকে আজ থেকে 3 দিন আগে ফোন দিয়েছে, তার শাশুড়ি আমাকে ফোন দিয়ে বললো, আমার বোনকে বলছে যে আমরা আমার মেয়েকে বিয়ে দিচ্ছি, অন্য জায়গাতে বিয়ে দিচ্ছি, আমার ছোট মেয়েটা ওখানে ছিল 2 মাস, ছোট মেয়েটা তো মেয়েটা এখানে থাকে। তখন আমি বাবা হিসেবে বলছি না, আমি যদি আপনার মেয়েকে অন্য কোথাও বিয়ে দিয়ে থাকেন, আমার সত্ত্বের যদি বরখেলাপ করে ফেলছেন, তাহলে আমার মেয়েকে আমি রাখবো। তখন গতকাল যে আমি আমার মেয়েকে নিয়ে আসছি। আপনি একের পর এক মানুষকে জীবনে নিয়ে এসেছেন আপনার জীবনে, এবং তারা আপনার থেকে যে সরে গেছে, বিচ্ছিন্ন হয়েছে, এখানে আমার কাছে মনে হচ্ছে আপনারও দায় আছে। না, দায় তো অবশ্যই আছে, কিন্তু প্রথমটার জন্য দায়ভার আমি না। আপনার প্রথম বিয়েতে হয়তো বুঝতে পারলাম যে এটা একটা অ্যাক্সিডেন্ট ছিল, কিন্তু সেকেন্ড এবং থার্ড এই পুরোটাই আপনার খামখেয়ালিপনার কারণে হয়েছে। এবং এটা আপনি বিলিভ করেন যে আপনার যে বাচ্চাকে যে মাহারা করেছেন, এটা সম্পূর্ণ দায়ী কিন্তু আপনার। এখন আমি এখনো বলতেছি, যদি আমি গতকালে আমার ওয়াইফের সাথে কথা বলছি, গতকাল আসার সময় বলছি, মানে সেকেন্ড ওয়াইফের সাথে কথা বলছি, তুমি এখনো চাইলে আমার সাথে আজকে চলো, আমার যা গেছে, তুমি যেটা চাবো আমি সেটাই করে দিই। কিন্তু আপনার কি এই বাচ্চাগুলোর জন্য খারাপ লাগে না? এই যে আমি এখন অফিসে যাব, ওদেরকে রান্না বান্না করে খাওয়াইতে হবে, আমাকে সবকিছু আমাকে করতে হবে। আমার তো কেউ নাই, একটা বাবা নাই, মা নাই, ভাই নেই, চাচা নেই, কেউ নাই, কার কাছে রাখবো ওদেরকে? আপনার যে সেকেন্ড স্ত্রী, ওনার যে সাথে যে ডিভোর্সের ঘটনাটা ঘটলো, এই ঘটনার কারণে আপনার তো অনেকখানি দোষ। আপনি কেন আরেকজনের সাথে বিয়ের কমিটমেন্ট দিতে গেলেন, বা আপনার যে মেয়ে বন্ধু তার সাথে যোগাযোগ রাখতে গেলেন? আমি তো প্রথমে আপনাকে বলছিলাম যে আমি কিন্তু প্রথমে তার সাথে কথা বলছি। আপনার তো কোনো দরকার ছিল না। হ্যাঁ, এটা হতে পারে যে এটা মেয়েকে জীবনের সাথে জড়ানোর তো কোনো প্রয়োজন ছিল না। আর আপনার স্ত্রী তো কখনোই মেনে নেবে না। এটা স্বাভাবিক, এটা আর স্ত্রী মেনে নেবে না। তো আপনি এই কাজটা কেন করতে গেছেন? এটাই আমার ভুল ছিল। এই ভুলের কারণে তো আজকে আমাদের বাচ্চাগুলো, আমার বাচ্চা মেয়ে 2টা আজকে মাহারা। দর্শক, আপনারা শুনছিলেন উনি জীবনে যা কিছু ঘটিয়েছেন। উনি বলছেন যে ওনার সাথে অনেক অন্যায় হয়েছে, কিন্তু আমাদের কাছেও মনে হচ্ছে যে উনিও চলার পথে অনেক ভুল সিদ্ধান্ত নিয়েছিলেন, যে কারণে ওনার জীবনের আজ এই অবস্থা। এবং বিশেষ করে বাচ্চাগুলোর জন্য আমাদের খারাপ লাগছে যে তাদের বাবা মার কারণে, তার বাবার খামখেয়ালিপনার কারণে তাদের জীবনে আজকে এই একটা পরিণতি, মা ছাড়া জীবন কাটাতে হচ্ছে, এভাবে অবহেলায় মানুষ হতে হচ্ছে। এখানে আমরা সবাইকে অনুরোধ করব, জীবনে চলার পথে একটু দায়িত্বশীলভাবে সিদ্ধান্ত নিলে হয়তো জীবন অনেক সুন্দর হওয়ার সম্ভাবনা থাকে। আজ এই পর্যন্ত, আপনার জন্য অনেক শুভকামনা। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।